নয়। কোনো মন্দির কর্তৃপক্ষ যদি চ্যালেঞ্জ নেয়, হ্যাঁ, প্রশাসনের সহযোগিতা নিয়ে, যে ওই শিবটা আর কি মানে প্রাকৃতিক মানে এমনিভাবে উঠে আসছে, আমি চ্যালেঞ্জ করছি সেই শিবটাকে আমি তুলে ফেলে দিব, কিচ্ছু হবে না। যেমন একজন এই যে বয়স্ক লোক, সে সোজা হয়ে হাঁটতে পারে না, তাকে একটা খুঁটির দরকার হয়, কারণ সে শারীরিকভাবে দুর্বল। তো সেই রকম হচ্ছে যারা মানসিকভাবে দুর্বল, সেই রকম তাদের জন্য একটা ঈশ্বর নামক খুঁটির আর কি প্রয়োজন আছে। যেমন আমাদের পশ্চিমবঙ্গে অনেক ডাইনি হত্যা হতো, আগেও হয়তো এখনো কিছু কিছু হয়, কিন্তু ডাইনি বিরোধী কোনো আইন নাই। কারণটা কি? যদি ডাইনি বিরোধী আইন করি, তাহলে হয়তো সাঁওতাল সমাজ হতে পারে যে সরকারের বিপক্ষে চলে যাবে। এই যে ডাইনি প্রথা, ভূত প্রেত, বিভিন্ন রকম কুসংস্কার যেগুলো মানুষের মধ্যে এখনো ঘুরে বলছে, সেসব ব্যাপারগুলো আসলে কি, এনার দৃষ্টিভঙ্গিতে সেটা কি, এবং এনার বিভিন্ন রকম অভিজ্ঞতা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। মধুসূদন বাবু নমস্কার। নমস্কার। আপনি তো দীর্ঘদিন ধরে লড়াই করে আসছেন, আমরা যদি ডিজিটালি একটু মানুষের কাছে পৌঁছাতে পারি, তাহলে আমার মনে হয় যে যদি 15,000 লোকে দেখে, তাহলে 2,000 লোকও তো মনে রাখবে। গ্রামে গঞ্জে প্রায় ভূতের ঘটনা শোনা যায় আর কি, কোনো অঝাত সেটাকে যদি ঝাড়িয়ে দেয় সেটা ঠিক হয়ে যায়। আপনার দৃষ্টিভঙ্গিতে এটা কিভাবে দেখবেন? আমাদের সমাজে তথাই বলুন, আমাদের রাজ্য দেশ, আমাদের পুরো দেশটাতেই বলুন, আমাদের যে আর কি আমরা শারীরিকভাবে যতটা সচেতন, মানসিকভাবে ততটা সচেতন নয়। আচ্ছা, যে আমাদের যে শারীরিক রোগ হয়, যেমন পাতলা পায়খানা থেকে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ফুসফুস, কিডনির এই সমস্ত যে রোগ হয়, এগুলো হচ্ছে শারীরিক রোগ। আচ্ছা, কিন্তু এই শারীরিক রোগের বাইরেও যে আরো রোগ হতে পারে, মানসিক রোগ, সেই মানসিক রোগ সম্বন্ধে আমাদের কিন্তু সকলের ধারণা, খুব কম লোকের ধারণা আছে মানসিক রোগ সম্বন্ধে। যার ফলে মানসিক রোগ সম্বন্ধে ধারণা না থাকার ফলেই এই যে মানুষ বিভিন্ন সময়ে মানসিক রোগের শিকার হয়ে যে বিভিন্ন ধরনের আচার আচরণ করে, সেগুলোকেই তখন মানুষ যে মানসিক রোগ যেহেতু জানে না, সেহেতু কোনোটাকে ভূতে পাওয়া, কোনোটাকে ডাইনি ভর, কোনোটাকে ঈশ্বর ভর হিসাবে দেখে থাকে। কিন্তু এগুলো প্রতিটাই আসলে এক একটা মানসিক রোগ। ব্যক্তিটা ভূত লেগেছে, আসিনে ওঝা ঝাড়ফুঁক করে দিল, ঠিক হয়ে গেল। এটা হচ্ছে সাময়িক, এই রোগটা হচ্ছে সাময়িক হিস্টেরিয়া আর কি। যে হিস্টেরিয়া আক্রান্ত হলে ওর সাময়িক মধ্যে একটা মস্তিষ্কের বিভ্রম হয়। বিভিন্ন মস্তিষ্কের যে আমাদের 5টা ইন্দ্রিয়, এই 5টা ইন্দ্রিয় কিন্তু সবসময় ঠিকঠাক ভাবে কাজ করে না। কোনো কোনো সময় আমরা ভুল দেখি, যেমন চোখও ভুল দেখে, কানও ভুল শোনে, চামড়া হয়তো ভুল স্পর্শ করে। আমাদের আর কি ব্রেনের আর কি যে এই যে অবচেতন মনের যে প্রভাব, সেই প্রভাবের ফলে আমাদের কিন্তু এই যে ইন্দ্রিয়গুলো অনেক সময় বিভ্রম হয়, যার ফলে ভুল দেখে, ভুল শোনে, এই ধরনের, কিংবা এই যে ভুল কথাবার্তা বলে, অদ্ভুত আচরণ করে। তো এই জিনিসগুলো কিন্তু ঘটে, এগুলো হচ্ছে একটা মানসিক রোগ, হিস্টেরিয়ার শিকার। যার ফলে ওঝা কি করে, ওঝা ওই যে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি প্লাস টুকটাকা যে টর্চারিং টাইম, যেমন হয়তো ধুনার সামনে তাকে বসানো, তারপর শ্বাসকষ্ট, তাকে হয়তো চুল ধরে টানা হেঁচড়া, বিভিন্ন ধরনের যে কানে চোখে মুখে তেল দেওয়া, এই যে বিভিন্ন রকম মন্ত্রপুত তেল দেওয়া, যার ফলে তার যে মানসিক অবস্থাটা ছিল, সেই মানসিক অবস্থাটা কিছুটা পরিবর্তন হয়ে যায়, যার ফলে সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। প্রতিটা মানসিক রোগী যারা, তারা প্রথম থেকে পরিবেশের মধ্যে দেখে আসছে সমস্ত কিছু, এইসব ব্যাপারগুলো, যে আমার এই যে কোনো একটা নিজের যখন লাগে নাই, তার আগে তো কারো না কারো দেখেছে ঘটনাটা, যে কারো ওই যে ভূত লাগলো, এবার পর ও দেখলো যে কোনো একটা ওঝা এলো, ও মন্ত্রতন্ত্র জল পড়া তারপরে যা কিছু করলো, একটা অদ্ভুত আচরণ কিংবা শুধু মন্ত্রই পড়লো, ভালো হয়ে গেল। তাহলে স্বাভাবিকভাবে তার মধ্যেও যে অবচেতন মনে ওইটা ধরা আছে যে আমারও কিছু হবে, ওঝা আসবে, তখন আমার মন্ত্র পড়বে, আমি ঠিক হয়ে যাবো। আমরা দেখেছি কোন একজন ব্যক্তিকে ডাইনি দেখাই না, সে মানে দুবলা লিকলিকা পাতলা, তা সত্ত্বেও অনেক ক্ষেত্রে হয়েছে যে সেই ব্যক্তিটার মধ্যে তখন এমন বল সে শরীরে দেখায় যেগুলো হয়তো 2-3 জন মিলে ওকে কাবু করতে পারে না। এটা কিভাবে সম্ভব? এটাই হচ্ছে এটা মানে কি বলা ছিল, একটা মানে একটা এর পিছনে একটা সেই বিজ্ঞানের যেমন সেই ঘাত বল, এইসব বলগুলো আছে না, মানে সাময়িকের জন্য আর কি, খুব কম মুহূর্তের জন্য আমার যে যতটুকু ক্ষমতা সেটাকে প্রয়োগ করা, মানে পুরো হিস্টেরিক হয়ে যাওয়া। কারণ ওর স্বাভাবিকভাবে ওই যে যখন আর কি ওইসব আচরণ করতে থাকে, মানে ও তো আগে থেকে ঘটনাগুলো জানে যে এই ঘটনাগুলো কি হয়, যে একজন মানুষের ডাইন লাগলো, এরপর ওঝা আসবে, ওঝা আসার পরে যে মন্ত্রপুত কানে জল কিছু কিছু বুড়িটাকে ডাইনি সন্দেহ করছে, তার বাড়ি পর্যন্ত আর কি খুব জোরে আর কি ছুটে যাওয়া কিংবা লাফাইন যাওয়ার চেষ্টা করা। তখন কি করে যে ওই তকমাটা যে ধরা পড়ে, এখন যেহেতু আইনি সিস্টেম আর কি, আগে তো আইনি ব্যাপার ছিল না খুব একটা, তার ফলে যে ওর দোয়ালে পড়বে, তাহলে ডাইনি তকমা হয়ে যাবে, এবার দুটা পরিবারের মধ্যে লড়াই লেগে যাবে। তাহলে ওটা যদি না হয়, তাহলে মাঝ পথেই ওকে তাকে আটকানোর একটা চেষ্টা করা হয় বিভিন্ন দিন,
কিন্তু ও তখন কি করে ওই সাময়িকভাবে ওর যে পাওয়ারটা সমস্ত যে শক্তিটা সেই শক্তিটা সাময়িকভাবে খুব ভাবে প্রয়োগ করে, যেমনটা মনে হবে যে ওই তো 5-7 জন মানুষের আর কি ক্ষমতা ধারণ করছে, খুব একটু বাড়াবাড়তি করে বলা হয় যে হাজার হাতির বলের সমান। অনেক সময় ওকে 500 জন দিয়েও আটকে দেওয়া, পিছড়ে পালান দিচ্ছে, এরকম আর কি ক্যাপাসিটি সেই সময় ধারণ করে। কারণ সাময়িকভাবেও এতটা স্ট্রিক হয়ে যায় যে খুব আর কি মনে করে সেই সময় যে আমি, আমার নাম হচ্ছে মধুসূদন, আমি মধুসূদন না, আমি একটা বিরাট বিশাল দৈত্য যে আর কি অনেকজনকে সামলাতে পারে। তারপরে তখন মানসিকভাবে কিন্তু আর মানে বলটা আর কিছু দৈত্য আকার ধারণ করে, এই ধরনের আর কি তার ফিলিংসটা, যার ফলে সে সাময়িকভাবে অতটা মানে বলের ক্ষমতার অধিকারী হয়। মানে বৌদির একটা ডাহিন লাগেছিল, তো আশেপাশে যত ওঝাগুনি কেউ ঠিক করতে পারলো না, তখন কোন দিকে থেকে একটা ঢের দূর থেকে ওঝা নিয়ে এলো, ও এসে ঠিক করে দিয়ে ঘর চলে গেল। এটা ওটাই একটা সাইকোলজিক্যাল ব্যাপার, ওর সাইকোলজিক্যালি ঠিক করেছে যে আমি লোকাল ওঝার দ্বারা ভালো হতে চাই না। কিছু কিছু এমনি জেনারেল পেশেন্ট থাকে যে ও ওই ডাক্তারে, পুরুলিয়ার ডাক্তারে ভালো হবে, কিন্তু বলবো যে ভেলোরে যাবো আমি, আচ্ছা ওই ট্রিটমেন্টটা পুরুলিয়ায় ভালো হবে, কিন্তু আর মেন্টালিটি আছে আমি ভেলোর ছাড়া ভালো হবে না, কালে ওই কেনার ওষুধ না কালেও কোনো মতেই ভালো হবে না। ভেলোরে যদি ওই যে সামান্য একটা কোনো ওষুধেই দেয়, 2 টাকার ওষুধেই, ওই যে ভেলোর চিকিৎসা আমার পুরো যে স্যাটিসফ্যাকশন, তো সেইরকম মেন্টালি ভাবে ওইভাবে আগে থেকেই প্রিপেয়ার থাকে যে আমি এইরকম আমার যদি হয় ভর হয়, আমার এই যে ভয়টা হবে যখন আমি, কিন্তু আমি লোকাল ওঝাকে আমি কিন্তু পাত্তা দিব না, মেন্টালি কিন্তু হয়েছে। যদি বাইরের দূরের কোনো ওঝা আছে তখন আমি তাকে, তখন আমি এটা করবো, যে মেন্টালি একটা ওর মেন্টালি তৈরি থাকে। আচ্ছা 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 আচ্ছা। এই যে দীর্ঘদিন ধরে এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এখনো পর্যন্ত আমরা দেখি বিভিন্ন অঞ্চলে, আদিবাসী অঞ্চলে এই জিনিসটা একটু সব থেকে বেশি পরিমাণে হয়। হয়তো আমার অর্থনৈতিক তারতম্যের জন্য একে অপরকে ঈর্ষা করি আমরা, সেই ঈর্ষা পরায়ণতার সুযোগও অনেক সময় এটা নেওয়া হয় আর কি। যেমন হয়তো গ্রামের একজন কোনো হয়তো লোক হয়তো বাইরে কাজ করছে, অর্থনৈতিকভাবে তার পরিবারটা ডেভেলপ হচ্ছে, কিংবা কোনো চাকরি করে হয়তো, কিন্তু গ্রামের বাকিদের পক্ষে তার ওই যে ডেভেলপমেন্টটা ঈর্ষাকাতর হয়ে উঠছে। তখন তারা কি করে যে পরিকল্পনা, যে কিভাবে আর কি মানে নিচে করা যায়, কিংবা এর কাছ থেকে কিভাবে একটা বড় ধরনের জরিমানা আদায় করা যায়, এই একটা পরিকল্পনা ওদের মাথার মধ্যে ঘুরতে থাকে, একটা সুযোগ এবং সময়ের অপেক্ষা ওরা করে থাকে। এরপর কোনো একটা হয়তো গ্রামে ঘটনা ঘটে গেলো, হয়তো 2টা গরু মারা গেল অকালে, এমনি হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট হলে, কিংবা হয়তো দেখা গেলো গ্রামের 2টা বাচ্চা মারা গেল একসঙ্গে পরপর, তখন এরপর কোনো হয়তো ওঝা গুণিন এই যে বিশ্বাস সেই অনুযায়ী ওঝা, এরপর ওঝা এমনভাবে, যেহেতু গ্রাম যে কাকে সাসপেক্ট করছে আর কি, আচ্ছা সেটা ওরা খবর রাখে, তাকেই সেই তকমাটা, ওঝা গ্রামে আসার আগে ওই গ্রাম কাকে সাসপেক্ট করছে সে খবরটা কিন্তু নিয়ে এলে। বিশেষ আর কি একটা চেন সিস্টেম থাকে ওদের, ওটাকে বলে কি ফুল ধরা আর কি, এই টাইপের আর কি, যারা ওই এজেন্সি টাইপের কাজ করে ওটাকে বলে ফুল ধরা, মানে ওদের কাছে বার্তাটা দিয়ে দেয় আর কি, ওদেরও একটা এজেন্ট কাজ করে, তাদের কাছে তথ্যটা পৌঁছে যায় কোনো না কোনো ভাবে, তখন সেই তকমাটা ওইভাবে দিয়ে দেওয়া হয়। কিন্তু সাধারণের পক্ষে ওইটা ধরাটা খুব মুশকিল যে ওঝা কিভাবে কি করবে, সেখানে কোনো ট্রিক্স লাগাতে পারে ওঝা, হয়তো তেল পড়া হতে পারে, যেহেতু হাতে হয়তো ওইখানে ওই যাকে চোর কিংবা ডাইনি সন্দেহ করছে এখানে তো কোনো আঠা দিয়ে তার নামটা লিখে দিয়েছে, এবার পর আঠা দিয়ে নামটা লেখা যাবে না, এরপর বললো তোমার এই যে তোমরা যতজনকে চোর সন্দেহ করছো তাদের নামগুলা কাগজে লেখো, কাগজে লিখে এখানে পুড়াই নিয়ে বাণী তৈরি করা হলো, এই বাণীটা এরপর বললো আমার হাতে দাও, এখানে ঘষে দিয়ে হলো, ওর নামটা ওই যে উঠে গেলো, আঠাইটা বাণীটা লটকে গেল, কালো দাগ নামটা লেখা উঠে গেল, তাহলে ওই চিহ্নিত হয়ে গেল। এবার স্বাভাবিকভাবে ওর তো বাকি লোক তো আর সবাই সায়েন্স বুঝে না যে এটা কি কারণে উঠলো, ও তো আগে থেকে আঠাইয়ের নামটা লেখা ছিল ওখানে, যার ফলে ও সাসপেক্টেড হয়ে গেল। এইভাবে ওঝা একটা গ্রামে যায়নি, একটা গ্রামের মহিলাকে এরকম ভাবে অপবাদ দিচ্ছে, দেখেন ওঝার কোনো শাস্তি হয়নি না, ওঝার যেহেতু সেইভাবে কোনো ভালো আইন নেই আর কি, যে ওঝাদের বিরুদ্ধে খুব একটা ভালো আইন নেই। যেমন যে আইনটা আছে এই যে রোগ সারানোর পদে ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডি অ্যাক্ট, সেই আইনটা আছে সরাসরি পুলিশকে অভিযোগ করলে কিন্তু পুলিশ কিছু করতে পারে না, এটা ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্টে অভিযোগটা করতে হয়। ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট আবার পুলিশকে যদি বলে, নির্দেশ দেয়, তখনই পুলিশ সেটাতে অ্যাক্টিভ হতে পারে, তার আগে পুলিশের সেরকম কিছু করার থাকে না। যেমন মহারাষ্ট্রে হয়তো রিসেন্ট ওই যে দাভলকার মারা যাওয়ার পর আইনটা হয়েছে, যে কুসংস্কার বিরোধী একটা আইন, সেরকম কিন্তু আইন যদি প্রতি রাজ্যে কিংবা সারা রাজ্যে থাকতো তাহলে কিন্তু এদের এই বাড়াবাড়ন্তনটা হতো না। কিন্তু যেহেতু এই আইনগুলো নাই, রাজনৈতিক কারণে নয়, কারণ মানুষ যেহেতু একটা ওখানে একটা ভোট ব্যাংক কাজ করে মানুষের বিশ্বাসে, যে মানুষের অনেক অধিকাংশ লোক বিশ্বাস করে এইটার বিরুদ্ধে আইন করলে একটা হয়তো ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে,
যেমন আমাদের পশ্চিমবঙ্গে অনেক ডাইনি হত্যা হতো, আগেও হয়তো এখনও কিছু কিছু হয়, কিন্তু ডাইনি বিরোধী কোনো আইন নাই। কারণটা কি, যদি ডাইনি বিরোধী আইন করি তাহলে হয়তো সাঁওতাল সমাজ হতে পারে যে সরকারের বিপক্ষে চলে যাবে, তখন ভোট ব্যাংকে ধস নামতে পারে। এই যে বিভিন্ন রকম ভোট ব্যাংকের কথা ভেবে আর কি যে এই ভালো আইন করা হয় না আমাদের দেশে। যেমন আমাদের চিড়কা মন্দির নিয়ে একটা অলৌকিক গল্প চালু আছে, যে ওখানে একটা পাথর উঠেছিল ঘাস টাস মাঠের মধ্যে, কুলির মধ্যে। এবার একটা গরু কি করতো, ডেলি আসছে ওইখানে আসতো, আর ওইখানে দুধটা আর কি আপনাই পড়ে যেত ওইখানে শিবটার উপর, এইরকম পড়ে যেত। এইগুলো হচ্ছে অলৌকিক গল্প। একটা জিনিসকে, কোনো জিনিসকে বিখ্যাত করার জন্য এরকম একটা আজগুবি গল্প না বললে মানুষ খায়। আমাদের দেশের লোক যেহেতু বিজ্ঞান চেতনায় সমৃদ্ধ নয়, আমরা খুব মানে নিজেরা খুব একটা যুক্তি বুদ্ধি চর্চার অনুশীলন করি না, যার ফলে যে কোনো আজগুবি তথ্যকে আমরা সহজেই খাইয়ে দিই। অন্য জায়গায় দেখা গেছে যে মাটির তলও শিবলিঙ্গ আছে, তো এই ব্যাপারটাকে আপনি কি চোখে দেখছেন? এবার মাটির তলার শিবলিঙ্গ আছে, ধরো কোনো জায়গায় হয়তো একটা, ধরুন ওই যে নদী ধারে আর কি, কোনো হয়তো একটা এক সময় হয়তো, কিংবা সিন্ধু সভ্যতায় ধরো এক সময় হয়তো মানুষের বসবাস ছিল, সেই সময় হয়তো শিবলিঙ্গ টাইপ কোনো কিছু হয়তো মাটিতে ধ্বংসাবশের ফলে বা কুড়াকুড়ির ফলে সেটা পাওয়াতে পারে, সেটা আলাদা জিনিস। ওই টাইপ, যেমন বৌদ্ধ মূর্তি বিভিন্ন জায়গায়, জৈন মূর্তি বিভিন্ন জায়গায় কুড়াকুড়ির পরে নদীর ধারে পাওয়া যায়, সেটা স্বাভাবিক জিনিস। কিন্তু এই যে কৃত্রিম ভাবেও অনেক সময় ওই যে বিভিন্ন রকম ওই যে পাথর শিব আর কি অনেক জায়গায় তুলনা হয়। যেমন রিসেন্টলি আমরা কিছুদিন আগে একটা দেখেছিলাম আমাদের পাশের গ্রামে পড়মপুটাতে, মানে ওই রকম একটা জঙ্গলের মধ্যে আর কি যে শিব উঠেছে বলে একটা আর কি গুজব রয়েছে। দেখছে যে ওটা আর কি যে শিবটা অলরেডি আর কি ওখানে আর কি আগে থেকে ওই যে বর্ষার আগে ওখানে ওটাকে পোতা হয়েছিল। তারপরে ওই যে বিভিন্ন রকম আর কি যে মানে ছোলা তোলা এইসব বিভিন্ন রকম নিয়ে যাতে আর কি ওটাকে উপরে তুলতে পারে কিছু দিয়ে ওকে। এবার বর্ষাকালে যখন বৃষ্টি এলো তখন ওটাকে ধোয়ায় নই গেল, জিনিসটা বুটটাও বেজে গেল, একটু উপরে ওইটা এলো। এইরকম যে মূর্তি তৈরি, এইরকম বিভিন্নভাবে অলৌকিক, তার পিছনে কৌশল থাকে, প্রতিটাই কৌশল। এই যে আমাদের গ্রামে গঞ্জে যতগুলাই যে শিবের মূর্তি আছে সেখানে ওই কেউ না কেউ সুচতুর ব্যক্তি কোনো কোনো সময় ওই কৌশলটাকে কাজে লাগাইছে। তো কোনো শিবেই আর কি মানে মাটি থেকে অলৌকিক ভাবে কিংবা যে গাছ যেমন উদ্ভিদ ওঠে সেই রকম ভাবে ওঠা নয়। কোনো মন্দির কর্তৃপক্ষ যদি চ্যালেঞ্জ নেই, হ্যাঁ, প্রশাসনের সহযোগিতা নিয়ে, যে ওই শিবটা আর কি মানে প্রাকৃতিক মানে এমনি ভাবে উঠে আসছে, আমি চ্যালেঞ্জ করছি সেই শিবটাকে আমি তুলে ফেলে দিব, কিচ্ছু হবে না। যে কোনো আমি শিব মন্দির কমিটিকে চ্যালেঞ্জ করছি যে আপনারা ওরা যদি স্বাক্ষর করে যে একটা বন্দি যে আমরা এই যে শিব মূর্তিটাকে তুলে দেওয়া হয়েছে কিংবা কোনো কিছু, যে আমরা মানুষের কিছু আক্রমণ করবে না, ক্ষতি করতে থাকলে ওই শিব কিংবা যে কোনো মূর্তি আমার ক্ষতি করুক, তার যদি সত্যি অলৌকিক সুপার পাওয়ার কিছু আছে। আপনার চোখে ভগবান আছে না? না, ভগবান পুরোটাই হচ্ছে অন্ধবিশ্বাস, ভয় থেকে এই সব সৃষ্টি। এই যে ভূত, ভগবান, ঈশ্বর, আল্লাহ, গড, এগুলো হচ্ছে মানুষের মানসিক দুর্বলতা এবং অসহায়তা থেকে এগুলো সৃষ্টি, মানসিক দুর্বলতার পরিণতি হয়েছে এগুলো। কারণ প্রাচীনকালে এই যে মানুষরা এই যে বিভিন্ন ধরনের বনে জঙ্গলে বাস করতো, বিভিন্ন সময় যে ঝড় বৃষ্টি বজ্রপাত প্রতিটাই ছিল আতঙ্কের জীবন। বড় বড় জীবজন্তু প্রতি সময় মুহূর্তেই ছিল ওদের আতঙ্কের জীবন। সেই আতঙ্কের জীবন ভয় থেকে এই সমস্ত বাঁচার তাগিদে যে একটা সুপার পাওয়ারের প্রতি তাদের আস্থা জন্মিয়েছিল। যে আমি এই যে আমার কোনো এই যে আমার এই যে বিল্ডিংটা এখন আছি সেই ধরনের আমার পরিকাঠামো না, আমি একটা ঝোপঝাড় হয়তো পোয়ালের ঘর কিংবা হয়তো একটা কাঠ বাঁশ দিয়ে একটা তৈরি আমি ঘরে থাকছি, সেখানে স্বাভাবিকভাবে হাতির আক্রমণ থেকে শুরু করে সাপের আক্রমণ থেকে শুরু করে ঝড় বজ্রে মারা যাওয়া বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্ঘটনা আমি শিকার হতে পারি খুব সহজেই। কাজেই আমার মধ্যে সবসময় একটা ভয় এবং আতঙ্কের পরিবেশ ছিল। এবার ভয় এবং আতঙ্কের পরিবেশের একটা ভরসা হিসেবে আমার একটা অলৌকিক পাওয়ার, ঈশ্বর, ভূত, দেবতা, এইসব যার ওটা আর একটা আর কি আস্থা করার জন্য এই জিনিসগুলো সৃষ্টি হয়েছিল। এটা হচ্ছে মানসিক দুর্বলতার পরিণতি। কুমড়ালতের দেখবে যতই বাড়ুক ও কাণ্ডটা সোজা হয়ে দাঁড়াতে পারে নাই, কারণ ওর সেই কাণ্ডটা সেইভাবে গঠিত নয় অন্যান্য গাছের মতন, কারণ তাকে সবসময় একটা খুঁটি টুটি এইসব ভর দিতে হয়। তো সেই রকম হচ্ছে যারা মানসিকভাবে দুর্বল সেইরকম তাদের জন্য একটা ঈশ্বর নামক খুঁটির আর কি প্রয়োজন হয়, চলাফেরা থেকে শুরু করে সবকিছু। ভগবানকে আপনি কি চোখে দেখেন? কোনো চোখেই দেখি না, ভগবান বলে কোনো অস্তিত্ব নেই। যার অস্তিত্ব নেই তাকে আর কি চোখে দেখবো? মানুষই সব। এই যে মা যখন এই আর কি একটু বাচ্চার হাঁটতে শিখছে, মা এই যে সকালবেলা সন্ধ্যা মুরলি থেকে শুরু করে সমস্ত ধর্মীয় যে আচরণ করছে, বাচ্চারা তার সাথে দেখছে যে কোনো মন্দিরে পূজা দিচ্ছে, বাচ্চাটা সেজেছে, বা এবার রাস্তায় মা যাচ্ছে হয়তো স্কুলে যাচ্ছে বাচ্চাটাকে নিয়ে, এদিকে একটা দুর্গা মন্দির আছে, বল এটা প্রণাম কর, এটা মাথাটা ঠেক। এই যে ছোট বাচ্চাকে ছোট থেকেই সাইকোলজিক্যালি তাকে দুর্বল করে দেওয়া হয়েছে, যার ফলে সে বড় হয়ে
এই যে বিভিন্ন ধরনের ডিগ্রি অর্জন করলেও সে মানসিকভাবে আর সক্ষম হতে পারে না, কারণ আমাদের যে সিলেবাসের পড়াটা, সেই সিলেবাসের পড়াটাতে যে মানসিকভাবে সক্ষম করার জন্য যে পড়াশোনাটা দরকার, যে জিনিসগুলো মানে পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত হওয়া দরকার, সেই বিষয়গুলো নেই ওখানে। পাঠ্য বিষয়ে ভূত কি জিনিস, আত্মা কি জিনিস, ঈশ্বর কি জিনিস, এই সম্বন্ধে কোনো আলোচনা নাই। আত্মা কি জিনিস তার ফলে ও জানতে পারছে না ওখানে কি জিনিস, তাহলে পুরা জিনিসটাই ওর ধোঁয়াশা থাকে যাচ্ছে পাঠ্য লেভেলে, কিন্তু পরিবেশ থেকেও পাচ্ছে ওই জিনিসগুলো, কিন্তু পড়াশোনার লেভেলে কিছু পাচ্ছে না। তার ফলেও কোন মানে ওর মধ্যে আস্থা জন্মিছে নাই যে আছে কি নাই, কারণ ও কোথা থেকে তো কোনো কিছু পাচ্ছে না। আমাদের পুরুলিয়ার একটা ঘটনা, আমরা সারা ওয়ার্ল্ডে আমাদের বেগুনকুদর স্টেশনকে সবাই জানে যে ভুতুড়ে স্টেশন। এটা কিভাবে সম্ভব এবং কিভাবে রটেছিল ব্যাপারটা?